হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লক্স বলে সিনেমাটাকে নিয়ে, যেটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করেছে। ডিরেক্টেড বাই ফারহান আখতার এবং ছবিটার রাইটিং করেছিলেন হচ্ছে জাভেদ আখতার, স্টোরি স্ক্রিনপ্লে রাজা তিনি লিখেছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা, তার সাথে ছিলেন বোমান ইরানি এবং তার সাথে ছিলেন ওম পুরী, অমিতাভ বচ্চন, একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে অমরিশ পুরী, আদিত্য শ্রীবাস্তব, রাজজোৎ সিং, শরৎ কাপুর অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তো লক্ষ্য এই ছবিটা হচ্ছে একটা সেলফ ডিসকভারের গল্প, নিজেকে খুঁজে পাওয়ার গল্প, নিজেকে প্রমাণের গল্প। এই ছবিটা হচ্ছে এমন একটা ছেলেকে নিয়ে যে প্রচণ্ড কনফিউজড, মানে তার জীবনের কোনো গোল নেই, কোনো মানে কি বলবো উদ্দেশ্য নেই যে জীবনে কি করা উচিত, কি করতে হবে। সে প্রচণ্ড একটা ক্যাজুয়াল, একটা কেয়ারফ্রি লাইফ কাটায়, যার ফলে মানে তাকে অনেক কিছু শুনতে হয়, ফেস করতে হয়, সবাই তার উপর তিত বিরক্ত। এবার এই ছেলেটা মানে করণ আর কি, যেটা ঋত্বিক রোশন প্লে করছে, তাকে গেলে তো গল্প, সে এবার আর্মিতে যাচ্ছে। প্রথমবার সে কিন্তু চলে আসছে, কিন্তু তারপরে সে আবার ফিরে যাচ্ছে সেখানে। কেন সেটা আমি পরে নিশ্চয়ই অবশ্যই আলোচনায় আসবো। আবার ফিরে যাচ্ছে। এবারে এই ছেলেটা কি করে নিজেকে মানে প্রুফ করছে, এটা নয় ছবির গল্পটা, ঠিক আছে? এবারে ছবিটা কেন একটা অসাধারণ সিনেমা সেটা আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যেটা ছবিটা দেখা, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের লাইফে একটা কোনো গোল, একটা কোনো উদ্দেশ্য দেখা উচিত। তার নিজের জানা উচিত যে তার অ্যাকচুয়ালি কী করা উচিত বা সে কী করতে পারে। এখানে আমরা করণের যে চেঞ্জটা দেখতে পাই বা যে ট্রান্সফরমেশনটা দেখতে পাই, সেটা কিন্তু একদিনে কিন্তু একভাবে কিন্তু আসে না। তার পেছনে একটা কিন্তু বিল্ড আপ রয়েছে ছবিটার মধ্যে, ঠিক আছে? ক্যারেক্টারটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 কিন্তু বদলাতে থাকে, ঠিক আছে? মানে ক্যারেক্টার জার্নি শুরু হচ্ছে যখন আর কি, প্রথমে কি দেখছি যে সে খুব ম্যাচিউরড একটা লোক, খুব মানে খুব মেপে কথা বলে আর কি, ঠিক আছে? তার একজন প্রেমিকা ছিল, তার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, আমরা দেখছি এগুলো। তারপর কি দেখছি যে এই ছেলেটাকে কীরকম ছিল, ঠিক আছে? তখন আমরা দেখছি যে সে একটা প্রচণ্ড ক্যাজুয়াল, একটা কেয়ারফ্রি লাইফ কাটায়, যার লাইফের কোনো উদ্দেশ্য নেই, কিছু না, আমরা এখন দেখতে পাচ্ছি। তো সেখান থেকে যখন ছবিটা শেষ হচ্ছে, তখন আমরা তো যেভাবে দেখছি, তখন ওই যে লাইফের যে তার যে আর্কটা আর কি, ক্যারেক্টার যে আর্কটা, সেটা আমরা বুঝতে পারছি। কারণ কি মানে ওখানে না দেখাচ্ছে যে ওর এই চেঞ্জটা, ওর এই ট্রান্সফরমেশনটা, সেটা কিন্তু খুব ধীরে 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 হচ্ছে। একটা মানুষ কখনো কিন্তু একদিনে কিন্তু চেঞ্জ হয়ে যায় না, বা হঠাৎ করে মানে কেউ কোনো মোটিভেশন স্পিচ দিল হঠাৎ চেঞ্জ হয়ে গেল, তা কিন্তু নয়। চেঞ্জ হতে কিন্তু সময় লাগে। তো সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে আর কি। সেকেন্ড হচ্ছে এই ছবিটার মধ্যে এবার আসে হচ্ছে যে প্রেমটার বিষয় আর কি। এখানে প্রেমটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ও প্রথমবার ছেড়ে এলো এখানে, কারণ ওকে যেহেতু এই যে পানিশমেন্ট দিয়েছিল বলে ছেড়ে চলে আসলো, কারণ ও লাইফ কখনো সিরিয়াসলি নেয় না, চলে আসলো। বাট ওর যে প্রেমিকা মানে রমিলা, যে ক্যারেক্টার প্লে করেছে প্রীতি জিন্টা, তাকে ছেড়ে চলে যাচ্ছে। তখনও ঠিক করে যে না, সে আবার ওখানে ফিরে যাবে। এবারে একটা জিনিস দেখবে ছবিটার মধ্যে যে মানে পাহাড়কে আর কি, মাউন্টেন, সেটাও কিন্তু ক্যারেক্টার রিড করা হয়েছে। একটা সিন থেকে যেখানে রমিলাকেও বলে আর কি যে তুমি জানতেছি না আমার জীবনে, বলেছে তোমার জীবনে কোনো মানে উদ্দেশ্য নেই, কোনো গোল নেই। তখন পাহাড়টা দেখে বলে যে ওইটা হচ্ছে ও হ্যাঁ মেরা লক্ষ্য, এই কথাটা বলে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওর যে চিন্তাভাবনাটা, ওর যে মানে স্বপ্নটা, সেটা অনেক উঁচু, সেটা অনেক বড়, সেইটা ওই পাহাড়ের সঙ্গে তুলনা করে দেখানো হয় আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা না দারুণ ছবিটার মধ্যে দেখিয়েছিল আর কি। এবং ছবিটা দেখবে লাস্ট 1.5 ঘন্টা কি 1 ঘন্টা ছবিটা কিন্তু ওয়ার্ক ফিল্মে পরিণত হয়। এবার কেন? তার কারণ হচ্ছে যে
এই ছবিটার মধ্যে মানে ওই যে যুদ্ধটা, ওটা অ্যাকচুয়ালি কার্গিল যুদ্ধে দেখাচ্ছে আর কি, ওই যুদ্ধটা মানে কোথাও গিয়ে না ওটা ওর কাছে ওর জীবনের যুদ্ধ হয়ে গেছিলো। এবং ওই যে লাস্টে ওই যখন গিয়ে পতাকাটা যখন মানে ওখানে রাখলো আর কি, তখন দেখবে মানে ওটা অ্যাকচুয়ালি কি মানে মানে যুদ্ধের সিনেমার সাথে এখন এই করা নেই যে মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে ও কতটা কঠিন সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছে, যে কতটা লড়াই করে ওই মানে গোলটা অ্যাচিভ করলো, সেইখানে ওটাকে একটা ওয়ার ফিল্ম হিসেবে যুদ্ধ সিনেমা জিনিসটাকে ট্রিট করেছে আর কি। তো এই যে ইনপুটগুলো এগুলো দারুণ। এবং তার সাথে সাথে এই ছবিটা কিন্তু সোসাইটি নিয়েও কিন্তু কথা বলে। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিজিনটার সঙ্গে মাঝার ছেলে এনগেজমেন্ট হয়, এবার সে নিউজ চ্যানেলে এসে টিভিতে বসে একরকম কথা বলছে, তারপর দেখা যাচ্ছে যে সে তার চিন্তাভাবনা সম্পূর্ণ অন্যরকম, সে নিজেকে ভালো দেখানোর জন্য ওই কথাগুলো বলছে, কিন্তু দেখা যাচ্ছে তার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সোসাইটির মধ্যে না এরকম অনেক ডবল স্ট্যান্ডার্ড মানুষ থাকে, যারা তো সোশ্যাল মিডিয়াতে একরকম কথা বলছে কিন্তু তারা ভিতরে কিন্তু সম্পূর্ণ কিন্তু অন্যরকম আর কি, যে তাদের মেন্টালিটি কিন্তু সম্পূর্ণ আলাদা আর কি, এই দিকগুলো দেখাচ্ছে। প্লাস এই যে আর্মিতে যাওয়া নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখতে পাচ্ছি আর্মিদেরকে নিয়ে অনেক পোস্ট করা ইয়ে করা, অনেক কিছু লেখালেখি হয় যে ভারতের সঙ্গে যেটা লাইক হয়ে যাক, শেয়ার হয়ে যাক, কিন্তু বিষয়টা হচ্ছে কি কেউ কিন্তু আর্মিতে নিজে কিন্তু যেতে চায় না। বা এটাও দেখাচ্ছে যে মানে খুব কম বাবা মাই আছে যারা চায় যে তাদের ছেলেমেয়েরা আর্মিতে জয়েন করুক, সেটাও কিন্তু দেখেছে কিন্তু। এবং এই আর্মি নিয়ে এইসব নিয়ে আমাদের একটা যে মানে কনসেপশন বা বলা হচ্ছে একটা মিসকনসেপশন আছে, সেটা কিন্তু ছবিটার মধ্যে দেখাচ্ছে কিন্তু। তো এখানে কিন্তু মানে করণের যে লড়াইটা, সেই লড়াইটা নিজেকে যে প্রুফ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু শুধুমাত্র যে মানে পাকিস্তানি সৈন্যদেরকে মারছে, পতাকা ইয়ে করছে তা কিন্তু না, তার সাথে কিন্তু তাকে কিন্তু সোসাইটির এগেন্সে লড়তে হচ্ছে, ঠিক আছে। এবং হ্যাঁ, সর্বোপরি তার লড়াইটা তার নিজের এগেনস্টে, নিজের বিরুদ্ধে, ঠিক আছে, যে নিজেকে নিজে প্রুফ করা আর কি, এটা আসলে লড়াইটা সব থেকে বেশি আর কি। তো এই জিনিসগুলো ছবিটার মধ্যে এত সুন্দর করে ফুটে আসে, মানে অসাধারণ লাগে। ছবিটার রান টাইম 3 ঘন্টা 5 মিনিট। ছবিটা হয়তো অনেকে বড় মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে না এত কিছু হচ্ছে, এত কিছু ঘটছে, যে ছবিটা কোথাও গিয়ে না বড় মনে হয় না, বোরিং মনে হয় না। মানে ছবিটা না মানে এত কিছু হচ্ছে, এত কিছু করছে, এটা কোথাও আমাদেরকে বোর করে না, কোনো দৃশ্য না আমাদের কাছে অনাবশ্যক লাগে না। মানে এত সুন্দর রাইটিং করা হয়েছে, দৃশ্য দেখে স্টেজ করা হয়েছে, আর ছবিটা টেকনিক্যালি দারুণ, দুর্দান্ত। মানে ওয়ার সিনগুলোকে এমনভাবে শ্যুট করেছে, দেখিয়েছে এমনভাবে, দারুণ লাগে দেখতে, দুর্দান্ত লাগে। মানে 20 বছর আগে একটা সিনেমা দেখে একদম মনেই হয় না, মনে হয় কিছুদিন আগেই ছবিটা দেখছি। আর প্রেমের কথাটা বললাম, হ্যাঁ অ্যাটলিস্ট কি মানে ছবিটা যদি এখন যদি রিলিজ করে, তাহলে প্রেমটা নিয়ে এখন হয়তো আরও বেশি করে সেলিব্রেট করা হতো। হ্যাঁ, এবার কি এটা যে সময়ের ছবি, সেই সময়ে কিন্তু এরকম ট্রিটমেন্ট ছবি কিন্তু হতো না, যে একটা ক্যারেক্টার জানে দেখাচ্ছে, সেলফ ডিসকো, তখন এই ব্যাপারগুলোর সঙ্গে না তখন অডিয়েন্স অতটা কিন্তু পরিচিত ছিল না। এখন তো সিনেমাতে এর কাছে এখন হামেশা হয়েছে, অনেক হচ্ছে, বাট সেই সময় দাঁড়িয়ে ছবিটা কিন্তু অনেক অ্যাডাপ্টেড সিনেমা ছিল। আর ছবির মধ্যে পারফরমেন্স, এই সময় ঋত্বিক রোশনের কাজ অসাধারণ, দারুণ কাজ করেছে ঋত্বিক রোশন এখানে। এবং ঋত্বিক এই ছবিটা সেই সময় দাঁড়িয়ে করেছেন যখন সে একদম ক্যারিয়ারের পিকে ছিল একদম। এবং একটা জিনিস কি, যেটা আমরা দেখে থাকি অনেক সময়, যে যারা বড় স্টার হয়, যারা বড় ব্যাঙ্কেবল স্টার হয়, তারা না কি হয় ওই সেই সব চরিত্রে করতে যায়, সেসব ছবি করতে যায় যেখানে তারা তাদের স্টারডামটাকে দেখাবে। কিন্তু এখানে ঋত্বিকের পারফরমেন্স অনেক বেশি সাটেল ছিল, মানে সেখানে একটা কিন্তু ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু এখানে হিরো নেই, সেখানে একটা ক্যারেক্টার, এখানে সেখানে প্রোটাগনিস্ট, মেন প্রোটাগনিস্ট আর কি। পৃথিজিন্টার কাজও বেশ ভালো ছিল, পৃথিজিন্টা বরাবরই মানে একটা ডিপেন্ডেবল পারফরমেন্স দিয়ে এসছে। এছাড়াও আমার ভালো লেগেছে এখানে বোমানের পারফরমেন্স, অসাধারণ, দারুণ পারফরমেন্স এখানে। মানে ভদ্রলোক হয়তো খুব বেশি স্ক্রিন টাইম তিনি পাননি, তার অভিনয় দেখবার মতো। এবং একটা মানে এক্সটেন্ড ক্যামি অ্যাপিয়ারেন্সে ওম পুরী ভীষণ দারুণ, ভীষণ এফেক্টিভ। অমিতাভ বচ্চনের ক্ষেত্রে বলবো যে নো ডাউট তিনি একজন মানে অসামান্য টেরিফিক অভিনেতা, কিন্তু এখানে অমিতাভ বচ্চনকে দেখে আমার মনে হলো যে এই ক্যারেক্টারটা
মানে মনে হলো না যে এই ক্যারেক্টারটা অমিতাভ বচ্চন ছাড়া আর কেউ করতেই পারতো না। মানে আমার কথা মনে হলো যে ক্যারেক্টারটা হয়তো অন্য আরও অনেকেই হয়তো করতে পারতো, বা অন্য যে কেউই করতে পারতো আর কি। মানে এখানে এটা কখনো মনে হয় না যে এই চরিত্রটা এটা অমিতাভ বচ্চনের জন্যই লেখা হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে এই জায়গাটা মনে হয়েছে আমার আর কি। এছাড়াও ছোটো চরিত্রে শরৎ কাপুর বলি, রাজু শ্রীবাস্তব বলি, আদিত্য শ্রীবাস্তব, রাজু বলছি কি রাজশ্রী বলি, আদিত্য শ্রীবাস্তব বলি, তারা প্রত্যেকে তাদের অভিনয় কিন্তু বেশ ভালো, বেশ ভালো। এবং ছবির মধ্যে আমার দুটো গান খুবই ভালো লাগে। একটা হচ্ছে কান্দে সে কান্দে মিলতে এই গানটা, আর হচ্ছে টাইটেল এই রাস্তায় আমার ওই গানটা, দুটো গানটা দারুণ লাগে। তো সব মিলে বলবো যে লক্স ফারহান আখতার পরিচালিত সিনেমাটা এক কথা একটা দারুণ সিনেমা, মন ছুঁয়ে যাওয়া সিনেমা। এবং কোথাও মনে হয় যে ফারহান আখতারকে মানে আবার ফারহান আখতার ফিরে আসা ডিরেক্টর হিসাবে আর কি। এবং এই ধরনের ছবি ফারহান আখতার আরও মানে করা উচিত আর কি। সে একজন খুব ভালো ডিরেক্টর, অবশ্যই ভালো অ্যাক্টার, সে নিজেকে ভাগভাগে প্রুভ করেছে যে সে ডেডিকেটেড অ্যাক্টার একজন। কিন্তু আমার মনে হয়েছে যে ফারহান আখতার কিন্তু অ্যাজ এ ডিরেক্টর যেটা তার প্রথম পরিচয় ছিল, সেটাও কিন্তু প্রয়োজন আছে আর কি। তো এই ছিল আমার আলোচনা লক্স এই ছবিটাকে নিয়ে, যেটা আমার মনে হচ্ছে যে ছবিটা এখনও একই রকম রেলিভেন্ট, ছবিটা দেখলে একই রকম ভালো লাগে। ছবিটা একটা দারুণ সিনেমা, একটা মন ছুঁয়ে যাওয়া সিনেমা। ছবিটা আমাদেরকে মোটিভেট করে, ইন্সপায়ার করে। কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি বলবো যে ছবিটার মধ্যে এত কিছু রয়েছে, ছবিটার মধ্যে কোথাও মনে হয় না যে পরিচালক আমাদেরকে জ্ঞান দিচ্ছে। তখন পরিচালকের উদ্দেশ্য ছিল একটা ভালো গল্প বলা, একটা ক্যারেক্টারের জার্নি দেখানো, সেটার মধ্যে দিয়ে কিছু বক্তব্য, কিছু মেসেজ প্রোভাইড করা। এটাই ছিল পরিচালকের মেন উদ্দেশ্য। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা লাক্স সিনেমাটাকে নিয়ে, যেটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করেছে। তো ছবিটা যদি কেউ না দেখে থাকো, তাদেরকে আমি ছবিটা দেখার জন্য হাইলি রেকমেন্ড করছি। ছবিটা অ্যাভেলেবেল আছে, নেটফ্লিক্সে আছে, প্রাইমে আছে। আমি বলছি যেমন নেটফ্লিক্সের প্রিন্টটা দেখো, সেই প্রিন্টটাতে রান টাইমটা বেশি আছে, 3 ঘন্টা আছে রান টাইম আছে। প্রাইমের প্রিন্টার রান টাইমটা একটু কম রয়েছে। তেমন নেটফ্লিক্সে ছবিটা দেখলাম, ছবিটা দেখো। আমার বিশ্বাস ছবিটা তোমাদেরকে একটা দারুণ এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। দেখে জানা ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর ছবিটা যাদের দেখা রয়েছে, তোমাদের মতামত প্লিজ কমেন্টে শেয়ার করো যে তোমাদের ছবিটা কীরকম এক্সপিরিয়েন্স দিয়েছিল, তোমাদের সঙ্গে ছবিটার কী স্মৃতি জড়িয়ে রয়েছে, সেগুলো তোমার কমেন্টে শেয়ার করো। যদি এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমরা আমার সঙ্গে জুড়তে চাও, তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।